অন্ধকার যখন নিস্তব্ধতাকে গ্রাস করে তখন শহরের চেনা রূপটাও অচেনা হয়ে যায়। ঝকঝকে অট্টালিকা আর দামি গাড়ির ভিড়ে ঢাকা পড়ে যায় কিছু হাহাকার আর কিছু না বলা একাকিত্বের গল্প। তেমনই এক নিঝুম রাতে নিয়তির এক অদ্ভুত খেলায় মুখোমুখি হয়েছিল দুই ভিন্ন মেরুর মানুষ। একদিকে বিত্তবৈভবের প্রাচুর্যে ঘেরা কিন্তু নিঃসঙ্গ এক নারী, আর অন্যদিকে দুমুঠো ভাতের লড়াইয়ে ব্যস্ত এক সত্যনিষ্ঠ যুবক। সেই রাতের একটি সাধারণ মুহূর্ত কিভাবে তাদের জীবনের সমীকরণ বদলে দিয়ে মানবিকতার এক অনন্য নজির সৃষ্টি করল, সেই রোমাঞ্চকর ও আবেগঘন কাহিনীটি আজ আপনাদের শোনাব। মুম্বাই শহরের এক প্রচণ্ড উত্তপ্ত রাতে যখন ঘড়ির কাঁটা 11টার ঘর ছুঁই ছুঁই করছিল, তখন নিজের এক চিলতে ভাড়ার ঘর থেকে বেরিয়ে জনশূন্য রাস্তায় পায়চারি করছিল আকাশ নামের এক ২৬ বছর বয়সী যুবক। আকাশ মূলত বিহারের এক শান্ত গ্রাম থেকে আসা এক সাধারণ ছেলে ছিল, যে মুম্বাইয়ের এই মায়ানগরীতে শ্রমিকের কাজ করে নিজের দিনাতিপাত করত। দিনভর ঘাম ঝরানো পরিশ্রম শেষে সে তার ছোট কামরায় ফিরেছিল ঠিকই, কিন্তু অসহ্য গুমোট গরমে সেখানে টেকা দায় হয়ে পড়েছিল বলে সে একটু মুক্ত বাতাসের খোঁজে বাইরে পা বাড়িয়েছিল। ধীর লয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে হঠাৎ আকাশের নজর গেল সামনের ফুটপাতে দাঁড়িয়ে থাকা এক নারীর দিকে। সেই নারী সম্পূর্ণ একা ছিলেন এবং বারবার ব্যাকুলভাবে চারপাশে তাকাচ্ছিলেন, যা দেখে মনে হচ্ছিল তিনি কোনো এক কঠিন সংকটে নিমজ্জিত হয়েছেন। আকাশ প্রথমে তাকে এড়িয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই সেই নারী সরাসরি তার দিকে অগ্রসর হতে শুরু করলেন। কয়েক মুহূর্তের ব্যবধানে তিনি আকাশের ঠিক সামনে এসে দাঁড়ালেন। ওই নারীর বয়স বড়জোর ৩০ বছর হবে, যার মুখশ্রী অত্যন্ত লাবণ্যময় হলেও চোখের মণিতে এক গভীর বিষণ্ণতা লুকিয়েছিল। তিনি অত্যন্ত মৃদু কণ্ঠে বললেন, একটু শুনবেন, আপনি কি আমাকে কোনোভাবে সাহায্য করতে পারেন? আকাশ এই আকস্মিকতায় বেশ অবাক হলো, কারণ নিস্তব্ধ রাতে এক অপরিচিত নারীর এমন আবদার সে আশা করেনি। তবুও সে দ্বিধা কাটিয়ে নম্রভাবে জিজ্ঞেস করল, কি হয়েছে ম্যাডাম, আমি আপনার জন্য কি করতে পারি? সেই নারী এক দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে বললেন, আমি এই মুহূর্তে খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছি এবং আমার এমন একজনকে প্রয়োজন যাকে ভরসা করা যায়। আকাশ তার কথা শুনে কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে রইল এবং অল্প সময় পর জানতে চাইল, আপনার আসল সমস্যাটা কি? নারীটি তখন ধীরে ধীরে নিজের পরিচয় দিতে শুরু করলেন, আমার নাম মায়া এবং এই বিশাল শহরে আমি একদম নিঃসঙ্গ জীবন কাটাই। আকাশের কাছে তার কথাগুলো বেশ অসামঞ্জস্যপূর্ণ মনে হলো, কারণ মুম্বাইয়ের মতো ব্যস্ত শহরে মাঝরাতে কেউ কেন একা রাস্তায় দাঁড়িয়ে থাকবে সেটা সে বুঝতে পারছিল না। সে প্রশ্ন করল, আপনি এমন সময় কেন এখানে দাঁড়িয়ে আছেন? এই প্রশ্নটি শোনা মাত্রই মায়ার চোখ জলে টলমল করে উঠল এবং কিছুক্ষণ নিথর থাকার পর তিনি বললেন, কারণ আজ বাড়ির বদ্ধ পরিবেশে একা থাকার সাহস পাচ্ছিলাম না, ভেতরটা খুব বেশি একাকিত্বে হাহাকার করছিল। আকাশ তার কথা শুনে স্তম্ভিত হয়ে গেল এবং সঠিক শব্দ খুঁজে না পেয়ে শান্ত গলায় বলল, কিন্তু ম্যাডাম, মাঝরাতে রাস্তায় এভাবে একা থাকা তো মোটেও নিরাপদ নয়। মায়া তখন ম্লান হাসলেন, যেখানে কষ্টের ছাপ স্পষ্ট ছিল, এবং বললেন, কখনো কখনো মানুষের নিজের ঘরের দেওয়ালগুলোও তাকে গ্রাস করতে আসে। আকাশ প্রথমবারের মতো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে লক্ষ্য করল এবং তার পরিপাটি পোশাক দেখে বুঝতে পারল তিনি বেশ উচ্চবিত্ত পরিবারের সদস্য। আকাশ জানতে চাইল, আপনার বাড়ি কি এই আশেপাশে কোথাও? মায়া সম্মতিতে মাথা নাড়িয়ে জানালেন যে বাড়ি বেশি দূরে নয়। আকাশ তখন বলল, তবে আপনি এখনই বাড়ি ফিরে যাচ্ছেন না কেন? মায়া কয়েক সেকেন্ড নিস্তব্ধ থেকে বললেন, কারণ ওই বিশাল অট্টালিকার ভেতরে এখন আমাকে স্বাগত জানানোর মতো কেউ অবশিষ্ট নেই। আকাশ প্রথমে তার কথার গূঢ় অর্থ বুঝতে না পারলেও মায়া শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে বললেন, ৩ বছর আগে এক সড়ক দুর্ঘটনায় আমার স্বামী মারা গেছেন এবং তারপর থেকে ওই শূন্য ভিটায় আমি একা রয়ে গেছি। এবার আকাশ পরিষ্কার বুঝতে পারল যে ওই নারী কেন এতটা মানসিকভাবে ভেঙে পড়েছেন। মায়া আরও বললেন, আমার হাতে প্রচুর অর্থ আছে, বাড়িটাও বিশাল, কিন্তু মানুষের সঙ্গ ছাড়া এই সব সম্পদই আজ আমার কাছে অর্থহীন মনে হয়। কিছুক্ষণ দুজনের মধ্যে এক নিবিড় নীরবতা বিরাজ করল এবং নির্জন রাস্তা দিয়ে একটি গাড়ি দ্রুত গতিতে পেরিয়ে যাওয়ার পর আবার নিস্তব্ধতা ফিরে এলো। আকাশ বিনীতভাবে বলল, আপনার যদি আপত্তি না থাকে তবে বাড়ি ফিরে যাওয়াটাই শ্রেয় হবে, কারণ অনেক রাত হয়ে গিয়েছে। মায়া তখন আকাশের দিকে তাকিয়ে তার নাম জানতে চাইলেন এবং আকাশ জবাব দিল যে তার নাম আকাশ। তিনি আবার প্রশ্ন করলেন যে আকাশ পেশায় কি করে, যার উত্তরে আকাশ জানালো সে পাশের এক নির্মাণাধীন ভবনে দিনমজুরের কাজ করে। মায়া কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে তাকে অবলোকন করলেন, যেখানে কোনো অহংকার বা চতুরতা ছিল না, বরং একজন সৎ মানুষের ছবি ফুটে উঠেছিল। মায়া জিজ্ঞেস করলেন, আমার সাথে কথা বলতে তোমার ভয় হচ্ছে না? আকাশ হালকা হেসে উত্তর দিল যে শুরুতে কিছুটা ভয় কাজ করছিল।
মায়া যখন কারণ জিজ্ঞেস করলেন তখন আকাশ বলল তার মনে হয়েছে মায়া সত্যিই কোনো বড় বিপদে পড়েছেন। মায়া এক গভীর শ্বাস নিয়ে বললেন, আজ দীর্ঘকাল পরে কেউ আমার মনের অবস্থা বোঝার সামান্যতম চেষ্টাটুকু করল। আকাশ কোনো প্রত্যুত্তর না দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল এবং উষ্ণ বাতাসের মাঝেও পরিবেশটা আর আগের মতো অস্বস্তিকর লাগছিল না। মায়া হঠাৎ তার পরিবারের খোঁজ নিলেন এবং আকাশ জানালো তার মা, বাবা এবং 2 ছোট বোন রয়েছে। মায়া জানতে চাইলেন তারা সবাই কি গ্রামে থাকে এবং আকাশ জানালো যে তারা গ্রামেই থাকে। তিনি আবার জিজ্ঞেস করলেন যে আকাশ এখানে একা থাকে কিনা এবং আকাশ বলল রুটি রুজির তাগিদে তাকে একাই থাকতে হয়। মায়া ভারাক্রান্ত গলায় বললেন, একা বেঁচে থাকাটা বড় যন্ত্রণাদায়ক। আকাশ তার চোখের দিকে তাকিয়ে বলল, কিন্তু মানুষ এক সময় অভ্যস্ত হয়ে যায়। মায়া তখন মাথা নাড়িয়ে বললেন, না আকাশ, মানুষ অভ্যস্ত হয় না, বরং পরিস্থিতির চাপে বাধ্য হয়ে যায়। কিছুক্ষণ পর মায়া প্রস্তাব দিলেন, আকাশ কি তার সাথে কিছুক্ষণ আসতে পারবে কিনা। আকাশ বিচলিত হয়ে গন্তব্য জানতে চাইলে মায়া বললেন যে কাছেই তার বাড়ি। আকাশ রাস্তার নির্জনতা দেখে কারণ জানতে চাইলে মায়া কাতর কণ্ঠে বললেন, আজ একা ফিরতে তার বড় ভয় লাগছে। আকাশ কয়েক মুহূর্ত চিন্তা করে রাজি হল এবং দুজনে নির্জন পথ ধরে হাঁটতে শুরু করল। অল্প সময়ের মধ্যেই তারা এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ফটকে পৌঁছাল, যার বিশাল প্রবেশদ্বার এবং নিরাপত্তা ব্যবস্থা দেখে আকাশ নিশ্চিত হল এটি কোনো সাধারণ মানুষের আস্তানা নয়। মায়া ভেতরে প্রবেশের সময় গার্ড তাকে দেখে তক্ষুনি গেট খুলে দিল, কিন্তু আকাশ ফটকের বাইরেই স্থির দাঁড়িয়ে রইল। মায়া ফিরে তাকিয়ে আকাশকে ভেতরে আসার আমন্ত্রণ জানালে আকাশ ইতস্তত করে বলল যে সে বাইরেই ঠিক আছে। মায়া কয়েক পা পিছিয়ে এসে অভয় দিয়ে বললেন যে সে যেন ভয় না পায়, কারণ তিনি শুধু তাকে কৃতজ্ঞতা জানাতে চান। আকাশ তখনও দ্বিধাগ্রস্ত অবস্থায় দাঁড়িয়ে থাকল এবং মায়া তাকে লক্ষ্য করে এক অভাবনীয় প্রস্তাব দিলেন, যা আকাশকে চরম অস্বস্তিতে ফেলে দিল। মায়া বললেন, তুমি চাইলে আজকের রাতটা কিছুক্ষণ আমার সাথে বসে কথা বলতে পারো। এই প্রস্তাব শুনে আকাশের পা যেন মেঝের সাথে আটকে গেল এবং সে বুঝে উঠতে পারছিল না কি বলবে। একজন বিত্তমান নারী আর একজন নগণ্য শ্রমিকের এই সহাবস্থান তার কল্পনার অতীত ছিল। সে বিনীতভাবে বিদায় নিয়ে বাড়ি ফিরতে চাইলে মায়া ব্যাকুলভাবে বললেন, আকাশ, মাত্র 15-20 মিনিট বসো, আজ সত্যিই একাকিত্ব আমাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। তার গলায় থাকা ক্লান্তি দেখে আকাশ তার চোখের দিকে তাকালো, যেখানে কোনো কৃত্রিমতা ছিল না। আকাশ রাজি হল এবং নিশার পিছু পিছু ভবনের ভেতরে প্রবেশ করল। ভেতরে পা রাখতেই আকাশ চোখ ধাঁধানো লবি আর দামি মার্বেল দেখে স্তম্ভিত হয়ে গেল, যা সে আগে কখনো দেখেনি। লিফট দিয়ে উপরে ওঠার সময় আকাশের ভেতরটা দুরুদুরু কাঁপছিল, কারণ এমন অভিজ্ঞতা তার প্রথম। তারা ফ্ল্যাটের সামনে পৌঁছালে মায়া দরজা খুললেন এবং ভেতর থেকে আসা এসির ঠান্ডা বাতাস আকাশকে শীতল করে দিল। মায়া ভেতরে প্রবেশ করে আলো জ্বালালেন এবং আকাশকে সোফায় বসার জন্য অনুরোধ করলেন। আকাশ অত্যন্ত সংকোচ নিয়ে সোফার কোণে বসল এবং সেই বিশাল বাড়ির নিস্তব্ধতা অনুভব করতে লাগল। মায়া তাকে জল দিয়ে আপ্যায়ন করলেন এবং সামনাসামনি বসে তার কাজের সময়সূচি জানতে চাইলেন। আকাশ তার দীর্ঘ পরিশ্রমের কথা জানালে মায়া তার ধৈর্যের প্রশংসা করলেন এবং তাকে খুব সরল মানুষ হিসেবে অভিহিত করলেন। আকাশ কোনো জবাব না দিয়ে ঘরের চারদিকের নিস্তব্ধতা পর্যবেক্ষণ করছিল এবং মায়া তার মনের কথা বুঝে নিয়ে বললেন যে বাড়ি বড় হলেও মানুষ ছাড়া এটি আজ প্রাণহীন। আকাশ তার পরিবারের কথা জিজ্ঞেস করলে মায়া জানালেন সবাই যার যার জীবনে ব্যস্ত এবং তার আক্ষেপে আকাশ ব্যথিত হল। মায়া চায়ের ব্যবস্থা করলেন এবং চা খেতে খেতে তারা জীবনের নানা চড়াই উতরাই নিয়ে গল্প করতে লাগলেন। আকাশ তার গ্রামের অভাব এবং মুম্বাই আসার পেছনের জীবন যুদ্ধের কথা খোলাখুলি জানালো, যা মায়া খুব মন দিয়ে শুনলেন। আকাশ বুঝতে পারল যে প্রচুর সম্পদ থাকলেও মানুষের সঙ্গ ছাড়া জীবন কতটা বিষাদময় হতে পারে। কথা শেষে আকাশ যখন চলে যেতে চাইল তখন মায়া তাকে কিছু অর্থ উপহার দিতে চাইলে আকাশ তা সবিনয়ে প্রত্যাখ্যান করে জানালো যে সে অর্থের বিনিময়ে সাহায্য করেনি। মায়ার চোখে তখন এক আকাশ বিস্ময় দেখা গেল এবং তিনি আকাশকে পরদিন আবার আসার অনুরোধ করলেন। আকাশ যাওয়ার সময় লক্ষ্য করল মায়ার চোখে সেই পুরনো বিষাদ তখনও রয়ে গেছে। সেই রাত থেকে শুরু করে ধীরে ধীরে তাদের মধ্যে এক অদ্ভুত বিশ্বাসের সম্পর্ক গড়ে উঠল এবং আকাশ প্রায়ই কাজের শেষে মায়ার সাথে সময় কাটাতে যেত। সময় গড়ানোর সাথে সাথে মায়ার একাকিত্ব কাটতে শুরু করল এবং আকাশের সততা মায়ার হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে নিল।
একদিন মায়া আকাশকে তার জীবনের অবিচ্ছেদ্য অংশ হওয়ার প্রস্তাব দিলেন এবং আকাশ তার সত্যতা যাচাই করে রাজি হল। শুরুতে সমাজ ও পরিবার এই অসম সম্পর্ক নিয়ে প্রশ্ন তুললেও আকাশের ব্যক্তিত্বের কাছে সবাই মাথা নত করতে বাধ্য হল। এভাবেই এক সময়ের সাধারণ শ্রমিক আকাশ আর এক বিত্তবান নিঃসঙ্গ নারী মায়া একে অপরের পরিপূরক হয়ে উঠল। এই কাহিনী আমাদের শেখায় যে মানুষের পরিচয় তার অর্থে নয়, বরং তার অন্তরের বিশালতায় থাকে এবং নিয়তি চাইলে যে কোনো অসম মেরুর মানুষকে এক সুতোয় বেঁধে দিতে পারে। দিন শেষে যখন সূর্য ডুবে গেল এবং চারদিকে গোধূলিন আলো ছড়িয়ে পড়ল, তখন আকাশের মনে দ্বিধা কাজ করছিল যে তার আবার যাওয়া ঠিক হবে কিনা। সে ভাবছিল সমাজ কি বলবে, কিংবা মানুষ তাদের এই অসম মেলামেশাকে কিভাবে দেখবে। কিন্তু পরক্ষণেই তার মনে হলো মায়ার সেই নিঃসঙ্গতা কোনো কৃত্রিম অভিনয় ছিল না। শেষ পর্যন্ত মনের টানে রাত ৮টা নাগাদ আকাশ আবার সেই অ্যাপার্টমেন্টের সামনে গিয়ে দাঁড়ালো এবং সিকিউরিটি গার্ড তাকে চিনতে পেরে সম্মানের সাথে ভেতরে যাওয়ার সুযোগ করে দিল। ফ্ল্যাটের সামনে গিয়ে আকাশ যখন কলিং বেল বাজালো, তখন মায়া নিজেই দরজা খুলে দিলেন এবং আকাশকে দেখে তার মুখে এক অমলিন খুশির ঝলক দেখা গেল। মায়া অত্যন্ত আদরের সাথে আকাশকে ভেতরে ডেকে নিলেন এবং বললেন যে তিনি আজ সত্যিই অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছিলেন। সেদিনও ঘরের ভেতর সেই একই নিস্তব্ধতা বিরাজ করছিল, কিন্তু দুজনের উপস্থিতিতে সেই গুমুর ভাবটা যেন ধীরে ধীরে কেটে যাচ্ছিল। মায়া নিজের হাতে চা বানিয়ে আনলেন এবং দুজনে মিলে জীবনের গভীর সব বিষয় নিয়ে কথা বলতে শুরু করলেন। মায়া আকাশকে বললেন যে তার স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি এক প্রকার যান্ত্রিক জীবন অতিবাহিত করছিলেন, যেখানে শুধু টাকাই ছিল কিন্তু কথা বলার মতো কোনো মানুষ ছিল না। আকাশ তার সহজ সরল ভাষায় মায়াকে বোঝানোর চেষ্টা করল যে জীবনের প্রতিকূলতা সবার জন্যই থাকে, কারো টাকার অভাব আর কারো ভালোবাসার অভাব। এই নিয়মিত যাতায়াত আর দীর্ঘ কথোপকথনের ফলে তাদের মধ্যে এক অটুট বিশ্বাসের সেতু বন্ধন তৈরি হয়ে গেল। আকাশ মাঝে মধ্যে নিজের গ্রামের সেই ছোটবেলার গল্প শোনাত, আর মায়া মুগ্ধ হয়ে শুনতেন এক শহুরে কোলাহলের বাইরের জীবনের কথা। মায়া বুঝতে পারলেন যে আকাশের এই দারিদ্র্যের ভেতরেও এক অনন্য সততা আর বিশাল হৃদয়ের অধিকারী সে। এভাবে কয়েক মাস অতিক্রান্ত হওয়ার পর মায়া অনুভব করলেন যে আকাশের অনুপস্থিতি তাকে এখন বিচলিত করে তোলে এবং সেই তার জীবনের একমাত্র আশ্রয় হয়ে দাঁড়িয়েছে। একদিন জানালার ধারে দাঁড়িয়ে শহরের আলোকসজ্জা দেখার সময় মায়া আকাশের হাত ধরে খুব আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি সরাসরি আকাশকে প্রস্তাব দিলেন যে সে কি সারা জীবনের জন্য তার এই একাকিত্বের অবসান ঘটিয়ে তার জীবনের সঙ্গী হবে কিনা। আকাশ প্রথমে স্তব্ধ হয়ে গিয়েছিল এবং তার মনে হচ্ছিল এটি কোনো স্বপ্ন নয় তো, কারণ এমন ভাগ্য সে কল্পনাও করেনি। কিন্তু মায়ার চোখের দিকে তাকিয়ে সে বুঝতে পারল সেখানে কোনো ছলনা নেই, বরং এক সমুদ্র নির্ভরতা আর ভালোবাসা জমা হয়ে আছে। আকাশ মৃদুস্বরে সম্মতি জানালো এবং মায়াকে কথা দিল যে সে কখনোই তার এই বিশ্বাসের অমর্যাদা করবে না। যখন তাদের বিয়ের কথা জানাজানি হলো, তখন মায়ার আত্মীয় স্বজন এবং অভিজাত সমাজ নানা কুরুচিপূর্ণ কথা ছড়াতে শুরু করেছিল। তারা আকাশকে একজন লোভী শ্রমিক হিসাবে চিহ্নিত করার চেষ্টা করেছিল এবং মায়াকে এই ভুল পদক্ষেপ থেকে বিরত থাকতে বলেছিল। কিন্তু মায়া দৃঢ়তার সাথে সবাইকে জানিয়ে দিলেন যে তিনি একজন হৃদয়ের মানুষকে বেছে নিয়েছেন, কোনো সামাজিক পদমর্যাদাকে নয়। অন্যদিকে আকাশের বাবা মাও শুরুতে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন, কিন্তু মায়ার বিনয় আর আকাশের প্রতি তার টান দেখে তারাও এই সম্পর্ক মেনে নিলেন। অবশেষে এক শুভ লগ্নে কোনো আড়ম্বর ছাড়াই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হল এবং আকাশ সেই জৌলুসপূর্ণ বাড়ির মালিক নয়, বরং মায়ার হৃদয়ের রাজপুত্র হয়ে সেখানে প্রবেশ করল। বিয়ের পর আকাশ তার নির্মাণ শ্রমিকের কাজ ছেড়ে দিয়ে মায়ার ব্যবসায় দেখাশোনা করতে শুরু করল এবং তার মেধা আর সততা দিয়ে ব্যবসাকে আরও উন্নতির শিখরে নিয়ে গেল। মুম্বাইয়ের সেই বিশাল অট্টালিকা কি যা একসময় ছিল বিরান মরুভূমির মতো নিস্তব্ধ, তা এখন দুজনের হাসি, গল্প আর ভালোবাসায় প্রাণবন্ত হয়ে উঠল। মানুষের এই ধারণা ভুল প্রমাণিত হলো যে ধনী দরিদ্রের বিয়ে কখনো সুখের হয় না, বরং তারা দেখিয়ে দিল যে আসল সম্পদ হলো পারস্পরিক শ্রদ্ধা। বন্ধুরা, এই কাহিনীটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে মানুষের সত্যিকারের পরিচয় তার পোশাকে বা ব্যাংক ব্যালেন্সে থাকে না। আকাশ যদি সেদিন টাকার লোভে মায়ার সাহায্য করত, তবে হয়তো সে কখনোই মায়ার হৃদয়ে জায়গা পেত না। আবার মায়া যদি মানুষের কথা ভেবে নিজেকে একাকিত্বের কারাগারে বন্দি রাখতেন, তবে তিনি কখনো প্রকৃত সুখের সন্ধান পেতেন না। ভালোবাসা আর মানবিকতা সবসময় সব সামাজিক দেওয়াল ভেঙে দিতে সক্ষম, যদি সেখানে সততা থাকে। এই গল্পটি আজও মুম্বাইয়ের সেই অভিজাত পাড়ায় এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে, যা মানুষের হৃদয়কে নাড়া দেয়।